হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। আজকে আমি একটা তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করব, সম্ভাবনা বা প্রবাবিলিটি, যেটা তোমাদের ইউনিট 4-এর অন্তর্গত একটি চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের অল টোটাল 8 মার্কস থাকবে, এবং যেহেতু এমসিকিউ প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে, তাহলে 8টা এমসিকিউ থাকবে সহজ সরলভাবে। ঠিক আছে, তো এই ভিডিওতে মূলত আমরা সম্ভাবনা বা প্রবাবিলিটির কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কনসেপ্ট নিয়ে আলোচনা করব, এবং তার সাথে তোমাদের যে কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে তার কিছুগুলো কোশ্চেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সলভ করার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমার করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমি হোয়াটসঅ্যাপ করলে পরে তোমাদের ওই গ্রুপে জয়েন করব, সেখান থেকে আমরা কন্টিনিউ তোমরা পিডিএফগুলো পেতে থাকবে। ঠিক আছে, তো চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। দেখো, সম্ভাবনা বা প্রবাবিলিটি, দেখো এই আমাদের বাস্তব জীবনে, ঠিক আছে, পৃথিবীতে যা কিছু ঘটছে বা ঘটে চলেছে বা ঘটবে, এই সমস্ত কিছুই দেখো সম্ভাবনা বা প্রবাবিলিটি। এই যে আমি তোমাদেরকে এক্ষুনি বললাম যে এই ভিডিওতে আমরা কনসেপ্ট আলোচনা করব, এবং তার সাথে এমসিকিউ কোশ্চেনে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করার চেষ্টা করব। এবার আলোচনা করার চেষ্টা করবো, আলোচনা করতে পারবো কি না সেটা কিন্তু আমি নিশ্চিত বলতে পারবো না, অর্থাৎ এটাও একটা কিন্তু সম্ভাবনা। এই যে তোমাদের আমরা লাইটে আলোতে ভিডিওটা করছি, লাইটটা শেষ অবধি জ্বলে থাকবে কি না বা নিভবে কি না, সেটা একটা প্রবাবিলিটি। এই যে তোমাদেরকে বললাম যে 8 মার্কস এখান থেকে থাকছে, 8টা এমসিকিউ থাকবে, এই 8-এ 8 তোমরা পাবে কি না, এটা একটা সম্ভাবনা। তাই তো, তুমি একটা কয়েনকে টস করছো, তাহলে হেড আসবে না টেল আসবে, সেটা একটা সম্ভাবনা। ডাইসকে লুডোর ছক্কাকে তুমি ছুড়ে দিলে, সেখানে 1 থেকে 6 অবধি উঠতে পারে, তুমি জানো। এবার তুমি 5 উঠবে, 7 উঠবে, 8 উঠবে, 8 তো উঠবে না, 4, 3, 2, ঠিক আছে, এগুলো উঠবে। কি উঠতে পারে সেটা একটা সম্ভাবনা। 52টা তোমার কাছে তাস রয়েছে, সেখান থেকে তুমি একটা যে কোনো তাসকে তুমি তুললে, সেই তাসটি যে টেক্কা হবে, সেটা রাজা হবে, সেটা একটা সম্ভাবনা। আজকে বৃষ্টি পড়বে কি না, এবছর চাষবাস ঠিকঠাক হবে কি না, এগুলো সমস্ত ঘটনাই কিন্তু, যেগুলো ঘটে চলছে, যেগুলো ঘটবে, এই সমস্ত ঘটনাই কিন্তু হচ্ছে আমার সম্ভাবনা। ঠিক আছে, তুমি বাজারে গেলে, সে বাজারে চাল পাবে কি না সেটাও সম্ভাবনা। তো বাজারে অবশ্যই চাল পাবেই, কিন্তু কিছু হয়তো পার্সেন্টেজ আমার বেশি কম থাকতে পারে, কিন্তু চান্স তুমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে পাবেই বলে। ঠিক আছে, তাহলে সমস্ত কিছু হচ্ছে আমার সম্ভাবনা। কী ঘটবে তুমি আগে থেকে কিন্তু কোনোভাবেই বলতে পারবে না। ঠিক আছে, তাহলে এগুলোই আমার প্রবাবিলিটি বা সম্ভাবনা। ওকে, তো এখানে আমরা মূলত এটাই জানবো যে বিভিন্ন ঘটনা ঘটার ক্ষেত্রে তার প্রবাবিলিটি কত, চান্স কত। ঠিক আছে, সেই সম্পর্কে, সেই রিলেটেড আমরা কিছু সূত্র সম্পর্কে, কিছু কনসেপ্ট সম্পর্কে আমরা জানবো। এর আগে তোমরা সেকেন্ড সেমিস্টারের প্রবাবিলিটি সম্পর্কে করেছিলে, তোমরা সেট তত্ত্ব করে এসছো। ঠিক আছে, সেখানে যে ফর্মুলাগুলো শিখেছিলে সেগুলো তোমাদের কিছু কিছু এখানে অ্যাপ্লাই হবে, যেমন ডি মর্গ্যানের যে তোমার ফর্মুলাগুলো ছিল, সেই ফর্মুলাগুলো কিছু কিছু অ্যাপ্লাই হবে। তাহলে সেই কনসেপ্ট, কিছু সূত্র আমরা দেখব, অর্থাৎ আলটিমেটলি সেই সূত্র সাহায্যে আমরা সেটাই দেখব যে কোনো একটা ঘটনা, সে ঘটার চান্স কতটা, প্রবাবিলিটি কত। ঠিক আছে, ধরো তুমি একটা কয়েনকে টস করলে, সে হেড হবে না টেল হবে, তার প্রবাবিলিটি কত। ঠিক আছে, স্বাধীন ঘটনা, অধীন ঘটনা, এরকম কিছু কিছু আমরা নতুন নতুন কনসেপ্ট সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলো, এরপর আমি প্রবাবিলিটি সম্পর্কে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টার্মস আলোচনা করব। তো নাম্বার 1 দেখো, সমসম্ভব পরীক্ষা বা যদিচ্ছ পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। হোয়াট ইজ র্যান্ডম এক্সপেরিমেন্ট? সমসম্ভব পরীক্ষা কাকে বলে? দেখো, কোনো পরীক্ষাকে আমরা সমসম্ভব পরীক্ষা তখন বলতে পারি যদি ওই পরীক্ষার সমস্ত ফলাফলগুলি, যদিও পরীক্ষার সমস্ত বাহ্যিক ফলাফলগুলি আমাদের আগে থেকে জানা থাকে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কোন ফলটি পাওয়া যাবে সেটি কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারি না। অর্থাৎ কোনো একটা পরীক্ষা ক্ষেত্রে কোন কোন ঘটনা ঘটতে পারে বা কোন কোন ফল পাওয়া যেতে পারে, সেটা কিন্তু আমরা আগে থেকেই জানি, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কোন ফলটি বা কোন ঘটনাটি ঘটবে সেটা কিন্তু কোনোভাবেই বলতে পারি না। এই রকম পরীক্ষাকে আমরা বলতে পারি সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তাহলে ধরো হলো একটা আমাদের সমসম্ভব পরীক্ষা। ঠিক আছে, এখন
এই পরীক্ষার সমস্ত বাহ্যিক ফলাফলগুলি আমাদের জানা থাকছে। এই পরীক্ষার হচ্ছে সমসম পরীক্ষা, এই সমস্ত বাহ্যিক ফলাফলগুলো আমাদের জানা থাকছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কোন ফলটি ঘটবে বা কোন ঘটনাটি ঘটবে সেটা কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারি না। তাহলে এই ইকে আমরা বলবো সমসম পরীক্ষা। একটা এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল বলি, যেমন একটা কয়েনকে টস করা হলো, ঠিক আছে, একটা কয়েনকে টস করা হলো, তাহলে একটা কয়েনকে টস করলে কী কী পড়তে পারে দেখো আমরা আগে থেকে জানি, হয় হেড পড়তে পারে, না হলে টেল পড়তে পারে, তাই তো। তাহলে এর সমস্ত বাহ্যিক ফলাফলগুলো, একটা কয়েনকে টস করলে এই যে কী কী ফল ঘটতে পারে, কী কী বাহ্যিক ফল আসতে পারে, সেগুলো কিন্তু আমরা জানি, হেড না হয় টেল পড়তে পারে। কিন্তু একটা নির্দিষ্ট সময়ে তুমি কোনোভাবেই বলতে পারবে না যে একবার টস করলে সেটা হেডেই পড়বে বা টেলই পড়বে, এটা কিন্তু কোনোভাবেই তুমি নির্দিষ্ট করে বলতে পারবে না। তাহলে এই রকম পরীক্ষাকে আমরা বলবো সমসম পরীক্ষা বা যদিচ্ছ পরীক্ষা। ফর এক্সাম্পল, এই যে তোমার লুডোর ছক্কার ক্ষেত্রে ধরে নাও, তুমি একটা ডাইসকে তুমি ছুড়ে দিলে, এবার কী কী পড়তে পারে তুমি জানো, 1 2 3 4 5 6। লুডোর ছক্কাকে তুমি যদি ছুড়ে দাও তাহলে এই ছটির মধ্যে কোনো না কোনো একটি পড়বে। তাহলে বাহ্যিক ফলাফল কী পড়তে পারে আমাদের জানা আছে কী কী পড়তে পারে, 1 থেকে 6-এর মধ্যে পড়তে পারে। কিন্তু একটা নির্দিষ্ট সময়ে পারফেক্টলি তুমি বলতে পারবে না যে 6-এ পড়বে, 5-এ পড়বে, 4-এ পড়বে, এটা কিন্তু পারফেক্টলি বলা যাবে না। তাহলে এই ঘটনাটি কি একটি সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। আশা করি তোমরা বুঝতে পারলে যে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম পরীক্ষা কী। ওকে, নাম্বার 2 দেখো, ঘটনাদেশ বা স্যাম্পেল স্পেস। হোয়াট ইজ স্যাম্পেল স্পেস? দেখো, কোনো একটা সমসম্ভব পরীক্ষায় যে বাহ্যিক ফলগুলো আমরা পেতে পারি তাদেরকে নিয়ে যে সেট, সেই সেটকে আমরা বলবো ঘটনাদেশ। ফর এক্সাম্পল, যেটা আমি বলছিলাম যে একটা কয়েনকে যদি টস করা হয় তাহলে হেড আর টেল, এই বাহ্যিক ফলাফলগুলি আমাদের জানা হয়েছে যে হয় হেড হতে পারে না টেল হতে পারে। এখন হেডকে আর টেলকে নিয়ে তুমি যদি একটা শেড বানাও, ঠিক আছে, তাহলে শেডটাই হয়ে যাবে তোমার ঘটনাদেশ, ঠিক আছে। এটাকে নর্মালি এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, স্যাম্পল স্পেসকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ঘটনাদেশ মানে কি, কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট বা কোনো একটা সমসম পরীক্ষা যা যা বাহ্যিক ফলাফল ঘটতে পারে তাদেরকে নিয়ে যে সেট, সেটাই হচ্ছে আমার ঘটনাদেশ বা স্যাম্পল স্পেস, ঠিক আছে। এই ঘটনাদেশে এক একটা পয়েন্টকে বা এক একটা বিন্দুকে আমরা কিন্তু ঘটনা বিন্দু বলতে পারি, ঠিক আছে। যেমন ঘটনাদেশে আমার এখানে হেড আর টেল রয়েছে, এই হেডকে, ঠিক আছে, কিংবা এই টেলকে, ঠিক আছে, এই হেডকে কিংবা টেলকে আমরা কিন্তু বলতে পারি নমুনা বিন্দু, ঠিক আছে। মানে ঘটনাদেশের অন্তর্গত প্রত্যেকটা ঘটনাকে আমরা নমুনা বিন্দু বা ঘটনা বিন্দু বা ইভেন্ট পয়েন্ট বা স্যাম্পল পয়েন্ট বলতে পারি, ঠিক আছে। যেমন একটা লুডোর ছক্কাকে তুমি যদি একবার ছোড়ো তাহলে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো কিছু উঠতে পারে, তাহলে তাদেরকে নিয়ে যে সেট হবে সেটাই আমার কি স্যাম্পল স্পেস বা ঘটনাদেশ। তাদের মধ্যে ধরো 1কে তুমি নিলে, ঠিক আছে, 2কে নিলে, 3কে নিলে, ঠিক আছে, 2 3কে নিলে, ঠিক আছে, 4 6কে নিলে, এইভাবে তুমি যে সাবসেটগুলো পাবে, ঠিক আছে, এগুলো সব কিন্তু এক একটা আমার নমুনা বিন্দু হবে। অর্থাৎ নমুনা দেশের অন্তর্গত, ঘটনা দেশের অন্তর্গত প্রত্যেকটা এক একটা পয়েন্টকে বা এক একটা বিন্দুকে বা এক একটা ঘটনাকে আমরা নমুনা বিন্দু বলতে পারি। এগুলো সবই কিন্তু এক একটা হচ্ছে নমুনা বিন্দু, ঠিক আছে, বা স্যাম্পল পয়েন্ট। ওকে, এরপর আমরা জানবো পরস্পর পৃথক ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট সম্পর্কে। দেখো, 2 বা ততোধিক ঘটনা যদি পরস্পর এমনভাবে সম্বন্ধযুক্ত থাকে যে তাদের দুটি ঘটনা কখনও একসঙ্গে ঘটা সম্ভব নয়, তাহলে ওই ঘটনাগুলোকে বা ওই ঘটনাসমূহকে আমরা কিন্তু পরস্পর পৃথক ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলতে পারি। কি বললাম, একটা কয়েনকে যদি টস করি তাহলে হেড না হয় টেল আসতে পারে। আচ্ছা, কখনও কি হেড টেল একসাথে আসতে পারে? যে তুমি একটা কয়েনকে টস করলে হেড টেল দুটোই এলো, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তাহলে দুটি ঘটনা এমন ঘটনা, এখানে হেড আর টেল দুটি ঘটনা এমন ঘটনা যে ঘটনা দুটি একসঙ্গে কিন্তু কোনোভাবেই ঘটা সম্ভব নয়। তাহলে সেই দুটি ঘটনাকে আমরা বলতে পারি পরস্পর পৃথক ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ধর একটা লুডোর ছক্কাকে তুমি ছুড়লে, ঠিক আছে, সেখানে দেখা গেলো 3ও হলো, 5ও হলো, 4ও হলো, 6 হলো, একসাথে হলো। এরকম কি হয় কোনোদিন? এরকম ঘটা সম্ভব নয়। তাহলে দুটো ঘটনায় এমনভাবে সম্পর্কযুক্ত হচ্ছে যে তাদের মধ্যে ওই দুটো ঘটনা কখনোই একসঙ্গে ঘটা সম্ভব নয়, তখন ঘটনাগুলোকে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলবো। ওকে, এরপর দেখো অসম্ভব ঘটনা বা ইম্পসিবল ইভেন্ট। দেখো, কোনো যদিচ্ছ পরীক্ষা বা কোনো সমসম্ভব পরীক্ষাতে আমরা এরকম ঘটনার কথা চিন্তা করতে পারি যা আদৌ ঘটতে পারে না বা আদৌ ঘটা সম্ভব নয়। এই রকম কল্পিত ঘটনাকে আমরা অসম্ভব ঘটনা বা ইম্পসিবল ইভেন্ট বলি।
ঠিক আছে। ফর এক্সাম্পল একটা লুডোর ছক্কাকে তুমি ছুড়লে, দেখা গেলো লুডোর ছক্কাতে 7 উঠলো। এখন 7 উঠলো, 7 কি উঠতে পারে লুডোর ছক্কাতে? লুডোর ছক্কায় 1 থেকে 6 অবধি, তাহলে 7 তো কোনোভাবে উঠতে পারে না। তাহলে এই ঘটনাটা কি? একটা অসম্ভব ঘটনা, ইম্পসিবল ইভেন্ট। কিংবা একটা কয়েনকে টস করলে হেড টেল কোনোটাই হলো না, এটাও একটা অসম্ভব ঘটনা। তাহলে এগুলো সবই হচ্ছে ইম্পসিবল ঘটনা। তাই নর্মালি এই ইম্পসিবল ঘটনা বা অসম্ভব ঘটনাকে ফায়দারে প্রকাশ করায় এবং এর প্রবাবিলিটি সবসময় কিন্তু 0 হয়, মনে রাখবে, ঠিক আছে। অসম্ভব ঘটনা প্রবাবিলিটি সবসময় 0 হয়, ঠিক আছে। নাম্বার 5 দেখো, নিশ্চিত ঘটনা বা শিওর ইভেন্ট। কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট বা যদিচ্ছ পরীক্ষায় এমন ঘটনার কথা চিন্তা করা যায় যেটা পর্যবেক্ষণের প্রত্যেক ক্ষেত্রে নিশ্চিতভাবে ঘটবে, এরকম ঘটনাকে আমরা বলতে পারি নিশ্চিত ঘটনা। ধরো তুমি একটা কয়েনকে টস করলে, ঠিক আছে, তো দেখা গেল যে হেড উঠলো, ঠিক আছে, তাহলে হেড তো অবশ্যই একটা নিশ্চিত ঘটনা, তাই তো। টেল হলো, টেলটাও নিশ্চিত ঘটনা। অর্থাৎ আমার যেগুলো চান্স আছে আমার ঘটবে তো সেগুলোই, তাহলে সেই সব ঘটনাগুলোকে আমরা নিশ্চিত ঘটনা, যেগুলো আমার কিন্তু অবশ্যই ঘটবে। এবার লুডোর ছক্কাকে তুমি ছুড়লে, তাহলে 1 থেকে 6-এর মধ্যে কোনো না কোনো একটা উঠবে। তাহলে এই ঘটনাগুলো এক একটা ঘটনা আমার কি? নিশ্চিত ঘটনা, শিওর ইভেন্ট, ঠিক আছে। তো মনে রাখবে যে নিশ্চিত ঘটনা প্রবাবিলিটি সবসময় কিন্তু 1 হয়, ঠিক আছে। এস যদি একটা নিশ্চিত ঘটনা হয় তার প্রবাবিলিটি সবসময় 1 হয়। এখানে বললাম যে ইম্পসিবল ইভেন্ট মানে অসম্ভব ঘটনা প্রবাবিলিটি সবসময় 0 হয়, একই রকম নিশ্চিত ঘটনা প্রবাবিলিটি সবসময় 1 হয়। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। নাম্বার 6 দেখো, পুরো ঘটনা, যেটাকে ইংরেজিতে বলে কমপ্লিমেন্টারি ইভেন্ট। কোনগুলো পুরো ঘটনা? একটা নির্দিষ্ট ঘটনার নেতিবাচক যে ঘটনা, সেই নির্দিষ্ট ঘটনাকে আমরা পুরো ঘটনা বলতে পারি। এটাকে ধরো একটা ঘটনা এ, ঠিক আছে, একটা ঘটনা এ, এর পুরো ঘটনা যে সেটাকে আমরা এ কমপ্লিমেন্ট বা এ ড্যাশ বা এ বাদ দ্বারা নর্মালি প্রকাশ করে থাকি। ফর এক্সাম্পল লুডোর ছক্কাকে ছোড়া হলো, দেখা গেলো যে আমার 5 হলো, তাহলে এই একটা ঘটনা, যে ঘটনাটা আমরা লুডোর ছক্কাকে একবার ছোড়া হলো, দেখা গেলো যে 5 উঠেছে, ঠিক আছে, তাহলে এটা একটা ঘটনা। তাহলে এ কমপ্লিমেন্ট কী হবে? অর্থাৎ আমার কে বাকি থাকলো আমার 1, 2, 3, 4, 6, যেগুলো বাকি থাকলো ঘটনাটি নেতিবাচক যে ঘটনা, মানে ওই ঘটনাটি ঘটেছে সেগুলো বাদ দিয়ে আর কী রয়েছে, সেগুলোই হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট বা এবার, সেগুলোকে আমরা এই পুরো ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট বলবো। একটা কয়েনকে তুমি টস করলে, দেখা গেলো যে হেড হলো, তাহলে হেড একটা ঘটনা যদি হয় তাহলে এর কমপ্লিমেন্ট অর্থাৎ এর পুরো ঘটনা হবে কি? টেল, কারণ আমার টেল বাকি আছে, তাই তো। যে ঘটনাটা ঘটেছে সেটি ছাড়া আর কি পড়ে আছে, সেটি হচ্ছে আমার কমপ্লিমেন্ট বা পুরো ঘটনা, বুঝতে পেরেছো? নাম্বার 7 দেখো, সমভাবে সম্ভাব্য ঘটনা, যেটা ইংরেজিতে বলে ইকুয়ালি লাইকলি ইভেন্ট। এখন সমভাবে সম্ভাব্য ঘটনা কাদের বলে? ধরো কোনো একটা সমসম্ভব পরীক্ষাতে সংশ্লিষ্ট ঘটনাসমূহের প্রত্যেকটা ঘটার সম্ভাবনা যদি সমান হয় তাহলে সেটাকে বলে সমভাবে সম্ভাব্য ঘটনা। যেমন একটা লুডোর ছক্কাকে তুমি ছুড়লে পরপর 6 বার ধরো, ঠিক আছে, তো দেখা গেলো 4 বার ধরো, প্রথম তুমি 4 বার ছুড়লে, তো প্রথম দুবারে দেখা গেলো যে 2 উঠেছে, 4 উঠেছে, ঠিক আছে, তাহলে এটা একটা ঘটনা, আমি মনে করলাম এই ঘটনা। পরের দুবারে মানে লাস্টের দুবারে দেখা গেলো যে 3 হয়েছে আর 6 উঠেছে, ঠিক আছে, তাহলে এই যে দুটো ঘটনা, এ যেটা লুডোর ছক্কাকে প্রথম দুবার ছোড়াতে প্রথমবারে 2 উঠেছে, তারপরে 4 হয়েছে। এখানে বি একটা ঘটনা, যেটা পরের মানে শেষের দুবারে 3 এসছে, 6 এসছে, তাহলে দেখা যাচ্ছে যে এ বি দুটো ঘটনার কিন্তু এলিমেন্ট সংখ্যা সমান রয়েছে, নমুনা বিন্দু সংখ্যা সমান রয়েছে, তাহলে এ বিকে আমরা বলতে পারি সমভাবে সম্ভাব্য ঘটনা, ঠিক আছে। এদের প্রবাবিলিটি কিন্তু সবসময় সমান হয়, মানে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি এটা কিন্তু অলওয়েজ ইকুয়াল হয়, ঠিক আছে। নাম্বার 8 হচ্ছে সম্পূর্ণ ঘটনা। কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টে 2 বা ততোধিক ঘটনা যদি এমন হয় যে পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে ঘটনাগুলির মধ্যে কমপক্ষে একটা ঘটনা অবশ্যই ঘটবে, তাহলে সেই ঘটনাকে আমরা সম্পূর্ণ ঘটনা বলতে পারি। 2 বা ততোধিক ঘটনা এমন হয় যে দেখা যাচ্ছে ঘটনাগুলোর মধ্যে কমপক্ষে একটা ঘটনা কিন্তু অবশ্যই ঘটবে, তো সেই ঘটনাকে আমরা সম্পূর্ণ ঘটনাও কিন্তু বলতে পারি, ঠিক আছে। তো এরপরে আমরা জানবো নাম্বার 9 সম্ভাবনার প্রাচীন বা গাণিতিক সংজ্ঞা। দেখো একটা লুডোর ছক্কাকে আমি যদি ছুড়ি তাহলে আমার চান্স কী হতে পারে? 1 উঠতে পারে, 2, 3, 4, 5, 6, আমার এই ফলাফলগুলি আমি পেতে পারি, ঠিক আছে। এখন এদেরকে নিয়ে যে সেট হবে সেটাই আমার স্যাম্পল স্পেস হবে বা নমুনা দেশ হবে, তাই তো।
তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে নমুনা দেশে আমার নমুনা বিন্দুর সংখ্যা কত, নাম্বার অফ এস এখানে কত 6টি, তাই না? এই 6টির মধ্যে যে কোনো কিছু আমার কিন্তু হতে পারে। তাহলে নাম্বার অফ এস অর্থাৎ নমুনা দেশের নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 6টি, ঠিক আছে। এখন 6টির মধ্যে আমার একটি হবে, তাই তো? 6টির মধ্যে আমার ঘটনাতে আমি মনে করলাম যে এই ঘটনাটির নাম হচ্ছে এ, এটা আমি লুডুর ছক্কাকে আমরা ছুড়ছি, সে ঘটনাটি হচ্ছে এ। তাহলে এ ঘটনা যখন আমি লুডুর ছক্কাকে ছুড়বো তখন আমার ধরো 5 হলো, ঠিক আছে। তাহলে 5 হলো, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 5 হয়েছে, এটা আমার এ, ঠিক আছে। তাহলে নাম্বার অফ এ, ঠিক আছে, এখানে নাম্বার অফ এ কত হচ্ছে, একটি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি প্রবাবিলিটি অফ এ মানে ঘটনাটি ঘটার যে সম্ভাবনা সেটা পেয়ে যাব আমরা কত, নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, অর্থাৎ 1/6, ঠিক আছে। অর্থাৎ এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য যে নমুনা বিন্দু সেটাকে যদি এস নমুনা দেশ অন্তর্গত সসীম সংখ্যক সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে সেখান থেকে আমরা কিন্তু ওই ঘটনাটির প্রবাবিলিটি মানে সম্ভাবনাটা পাই। এটাই হচ্ছে সম্ভাবনা প্রাচীন বা গাণিতিক সংজ্ঞা। অর্থাৎ আমি একটা যখন লুডো ছক্কাকে চললাম এর ফলাফল কিন্তু 6টি হতে পারে, তাহলে নাম্বার অফ এস নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 6টি, তাহলে এটা আমাদেরকে নিচে করতে হবে। তার মধ্যে ঘটেছে কটা, তার মধ্যে ঘটেছে একটি হবে। একটা লুডোর ছক্কাকে যদি দেখবো ছোটো, তাহলে যে কোনো একটি হবে। তাহলে এখানে ঘটার সংখ্যা নমুনা বিন্দুর সংখ্যা একটি হচ্ছে, তাহলে 1/6, ঠিক আছে। একই রকমভাবে ধরো তুমি একটা লুডোর ছক্কাকে দুবার ছুড়লে, ঠিক আছে, তাহলে নাম্বার অফ এসটা কত হবে, দেখো একবারে 6টি হচ্ছে, তাহলে দুবারে কত, 6 স্কোয়ার মানে 36টি আমার চান্স রয়েছে। টোটাল নমুনা বিন্দু কত থাকছে, 36টিতে নাম্বার অফ এস সমান হচ্ছে 36টি। এখন ঘটবে তো যে কোনো দুটা, ধরো 2 হলো 5 হলো, ঠিক আছে, 2 হলো 5 হলো। তাহলে নাম্বার অফ এ ঘটনাটি ঘটার যে নমুনা বিন্দু সেগুলো হচ্ছে দুটো, তাহলে এটা হয়ে যাবে 2/36 মানে কত হয়ে যাবে 1/18। তাহলে এটাই হচ্ছে আমার সম্ভাবনার প্রাচীন বা গাণিতিক সংজ্ঞা, যেখানে প্রবাবিলিটি অফ কোনো ঘটনা যদি এ হয় তাহলে তার প্রবাবিলিটি হয় এম এ বাই এন এস, ঠিক আছে। যেখানে এন এস হচ্ছে এস নমুনা দেশের অন্তর্গত সসীম সংখ্যক সম্ভাব্য মোট নমুনা বিন্দু, আর এম অফ এ হচ্ছে এ ঘটনা ঘটার অন্তর্গত যে নমুনা বিন্দুগুলো সেটা হচ্ছে এম অফ এ। তাহলে এটাই হচ্ছে সম্ভাবনা প্রাচীন বা গাণিতিক সংজ্ঞা, ঠিক আছে। এবার আমরা জানবো স্বাধীন ঘটনা এবং অধীন ঘটনা সম্পর্কে, যেগুলোকে ইংরেজিতে বলে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ইভেন্ট। স্বাধীন ঘটনা কোনগুলোকে বলে না, কোনো দুটি ঘটনা ধরো এ এবং বি, ঠিক আছে, তো এই দুটি ঘটনা ঘটার ক্ষেত্রে কেউ কারো ওপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে, তখন আমরা ঘটনা দুটোকে স্বাধীন ঘটনা বলতে পারি। ফর এক্সাম্পল, কয়েনকে যদি টস করা হয় তাহলে হেড এবং টেল, দেখো হেড যে উঠবে সেটা কিন্তু টেলের উপর ডিপেন্ডেবল নয়, আবার টেল যে উঠবে সেটা কিন্তু হেডের উপর ডিপেন্ড নয়। হেড টেল যে দুটোই যে কোনো কিছু উঠতে পারে, যে কিছু কিছু ঘটতে পারে, তাহলে এই দুটো হচ্ছে কি স্বাধীন ঘটনা, মানে কেউ কারোর উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে। তাহলে এরকম দুটো ঘটনাকে এ বি, আমরা দুটো ঘটনাকে আমরা কী বলতে পারি, স্বাধীন ঘটনা বলতে পারি, ঠিক আছে। তোমাদের একটা ফর্মুলা রাখতে হবে যে স্বাধীন ঘটনা যদি এ বি হয় তাহলে এদের যে ইন্টারসেকশন অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এদের প্রবাবিলিটি হয় সর্বদা প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে। দুটো স্বাধীন ঘটনা যদি এ বি হয় মানে কেউ কোনো ঘটনার উপর কিন্তু ডিপেন্ডেবল নয়, কেউ কারোর উপর ডিপেন্ড করছে না। একটা লুডো ছক্কাকে তুমি ছুড়লে 5 কি 4 উপর ডিপেন্ড করে যে 4 হয়েছে বা 4 হবে তবে 5 হবে, এরকম কিছু কোনো ডিপেন্ড নেই। 5 বারবারও হতে পারে, 5 একবারও না হতে পারে, এরকম কিছু, এগুলো প্রত্যেকটা কিন্তু স্বাধীন ঘটনা, কেউ কারোর উপর কিন্তু ডিপেন্ড করবে না। এরকম ঘটনাগুলোর ক্ষেত্রে তাদের যে ইন্টারসেকশন হয়, এরকম দুটো ঘটনা যদি ইন্টারসেকশন, তাদের যে প্রবাবিলিটি হয় সেই প্রবাবিলিটি অলওয়েজ কিন্তু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি এর সঙ্গে সমান মনে রাখতে হবে, ঠিক আছে। এবার তুমি অধীন ঘটনা যদি কথা বলো, অধীন ঘটনা অর্থাৎ কোনগুলো, যেগুলো ডিপেন্ডেন্ট ইভেন্ট যেগুলো ইংরেজিতে বলে। ধরো তুমি মনে মনে ঠিক করলে যে মাস্টারমশাই যদি পড়ায়, মাস্টারমশাই যদি ক্লাস করান, তাহলে আমি কিন্তু স্কুলে বা কোচিং হোক বা টিউশন হোক টিউশন যাব, ঠিক আছে। তুমি মনে মনে ঠিক করলে যদি স্যার ক্লাস করান তাহলে আমি কোচিং বা টিউশন যাব, ঠিক আছে। এবার দেখো এখানে লক্ষ্য করে মাস্টার ক্লাস করাবে কিনা এটা সম্পূর্ণ কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার, মানে স্বাধীন ঘটনা, তাই না। মাস্টার ক্লাস করাবে কি না সেটা হচ্ছে স্বাধীন ঘটনা, কিন্তু তুমি যাবে কি না সেটা কিন্তু অধীন ঘটনা। যদি মাস্টার ক্লাস করে তাহলে তুমি যাবে, তাহলে তুমি মাস্টার ক্লাস করার উপর তো ডিপেন্ড করছো,
তাই না? মাস্টার যদি ক্লাস করায় তাহলে তুমি কোচিংয়ে যাবে, আর মাস্টার যদি না ক্লাস করে তাহলে তুমি যাবে না। তাহলে মাস্টার ক্লাস করাবে কি না এটা সম্পূর্ণ কিন্তু স্বাধীন ঘটনা, কিন্তু তুমি যে কোচিং যাবে কি যাবে না এটা হচ্ছে সম্পূর্ণ অধীন ঘটনা, কারণ তুমি পুরোপুরি ডিপেন্ডেবল মাস্টার ক্লাস করাবে কি না। তাহলে মাস্টার ক্লাস করাবে কি না সেটা স্বাধীন ঘটনা, সেটা যদি এ হয়, এবং আমি ক্লাসে যাব কি না, ঠিক আছে, পুরোপুরি ডিপেন্ড করছে এটা ঘটনাটা যদি বি হয়, তাহলে বি ডিপেন্ড করছে কার উপর, এর উপর ডিপেন্ড করছে, তাই তো। যদি বন্ধু আসে তাহলে ওর সঙ্গে আমি বেড়াতে যাব, এবার বন্ধু আসবে কি না তার ব্যক্তিগত ব্যাপার, এটা পুরোপুরি কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, মানে একটা স্বাধীন ঘটনা, সে আসবে কি না। আর তুমি বেড়াতে তার সাথে যাবে কি না সেটা কিন্তু একটা অধীন ঘটনা। যদি বন্ধু আসে তাহলে তুমি যাবে, তাহলে বন্ধুর আসার উপর তুমি ডিপেন্ড করছো, ঠিক আছে, তাহলে এটা সম্পূর্ণ একটা অধীন ঘটনা বা ডিপেন্ডেন্ট ইভেন্ট, ঠিক আছে। তাহলে এই অধীন ঘটনার ক্ষেত্রে ধরো এদের যে ইন্টারসেকশন, মানে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, এ ইন্টারসেকশন বি, এদের যে ইন্টারসেকশন তার প্রবাবিলিটি হয়, প্রবাবিলিটি অফ এ যেটা ছিল সেটাই থাকবে, ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ যেটা ছিল সেটাই থাকবে, শুধু এখানে প্রবাবিলিটি অফ বি এর জায়গায় হয়ে যাবে প্রবাবিলিটি অফ বি বাই এ। বুঝতে পেরেছো? তাহলে এখানে স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা বললাম যে দুটো ঘটনা প্রবাবিলিটি, ইন্টারসেকশন যে প্রবাবিলিটি হয় সেটা প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি এর সঙ্গে সমান হয়, কিন্তু একটা অধীন ঘটনার ক্ষেত্রে দুটো ঘটনা ইন্টারসেকশন তার প্রবাবিলিটি হয় প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ প্রথমে যেটা ছিল সেটাই থাকছে, কিন্তু এই প্রবাবিলিটি অফ বি এর জায়গায় আসছে প্রবাবিলিটি অফ বি বাই এ, কারণ বি ঘটনাটা পুরোপুরি ডিপেন্ড করছে এ এর উপর, ঠিক আছে, বি ঘটনাটা পুরোপুরি ডিপেন্ড করছে এ এর উপর, এই জন্য এখানে বি বাই এ ব্যাপারটা চলে আসছে, ঠিক আছে। এখন এখান থেকে তুমি যদি বের করো ফর্মুলা, তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এ যদি বের করো, তাহলে প্রবাবিলিটি অফ এ কে এদিকে পাঠিয়ে দাও, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ, এটা হয়ে যাবে। একই রকমভাবে এখানে বি ডিপেন্ড করছে এর উপর, যদি এ ডিপেন্ড করে বি এর উপর, তাহলে ফর্মুলাটা এরকম হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এখানে থাকবে তোমার প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ বাই বি, এটা উল্টে যাবে, তাহলে এখান থেকে আমি প্রবাবিলিটি অফ এ বাই বি সমান পেয়ে যাব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে, তখন ফর্মুলা আমার এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অধীন ঘটনা বা ডিপেন্ডেন্ট ইভেন্ট, যখন কোনো ঘটনা একটি ঘটনার উপর ডিপেন্ড করে তখন আমরা ফর্মুলাগুলো কিন্তু একটু অন্যরকম পাবো, ঠিক আছে। তো এখান থেকে তোমরা মনে রাখবে যে যেগুলো অধীন ঘটনা সেগুলোকেই তোমার কন্ডিশনাল প্রবাবিলিটি বা শর্তযুক্ত সম্ভাবনা বলে ডাকা হয়। তো এগুলো দেখবে তোমাদের সিলেবাসে রয়েছে কন্ডিশনাল প্রবাবিলিটি, তো এটাই হচ্ছে অধীন ঘটনা যেটা তুমি বলতে পারো, ঠিক আছে। এরপর আমরা এই প্রবাবিলিটি সম্পর্কে বেশ কয়েকটা ফর্মুলা দেখব, এই ফর্মুলাগুলো কিন্তু আমরা অঙ্ক করার সময় কাজে লাগবে। যেমন দেখো নাম্বার 1 যে ফর্মুলাটা, এটা আমরা আলোচনা করলাম যে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু এম অফ এ বাই এন অফ এস, যেখানে এম অফ এ হচ্ছে এ ঘটনা অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, আর এন অফ এস হচ্ছে এস নমুনা দেশে অন্তর্গত সসীম সংখ্যক নমুনা বিন্দুর সংখ্যা। প্রবাবিলিটি অফ এস ইকুয়ালস টু 1 হয় যদি এসটা নিশ্চিত ঘটনা হয়, প্রবাবিলিটি অফ ফাই ইকুয়ালস টু 0, যেখানে ফাই হচ্ছে অসম্ভব ঘটনা, আমি আলোচনা করছিলাম যে অসম্ভব ঘটনার প্রবাবিলিটি 0 হয়, আর নিশ্চিত ঘটনা বা শিওর ইভেন্ট এর প্রবাবিলিটি সবসময় 1 হয়। প্রবাবিলিটি যে কোনো ঘটনার যে প্রবাবিলিটি হয় সেটা সবসময় কিন্তু 0 থেকে 1-এর মধ্যে থাকবে। যে কোনো ঘটনা এ তার যে প্রবাবিলিটি মানে ঘটার যে চান্সটা সেটা অবশ্যই 0 থেকে 1-এর মধ্যে থাকবে, ঠিক আছে। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে পুরো ঘটনা এর প্রবাবিলিটি হয় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ হয়। প্রবাবিলিটি অফ এ বাই বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ বি বাই এ সমান হচ্ছে প্রবাবিলিটি বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। নাম্বার 8 দেখো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হবে যখন এ আর বি দুটো স্বাধীন ঘটনা হবে। যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তবেই কিন্তু এদের গুণফলের সঙ্গে প্রবাবিলিটিও এদের ইন্টারসেকশনের সাথে সমান হবে, ঠিক আছে। আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর এর ইউনিয়নের যে প্রবাবিলিটি সেটা 1 হয়। প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। নাম্বার 11 দেখো, প্রবাবিলিটি অফ বি সমান লেখা যায় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। একই রকমভাবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লেখা যায় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। নাম্বার 14 দেখো, এ একটা ঘটনা
সেটা ঘটার অনুকূলে সুযোগ যদি এ অনুপাত বি হয়। এই একটা ঘটনা, এই সূত্রগুলো একটু ভালো করে দেখবে, এগুলো থেকে কোশ্চেন থাকে বেশিরভাগ। হ্যাঁ, এই ঘটনা ঘটার অনুকূলে সুযোগটা যদি এ অনুপাত বি হয়, তাহলে এর প্রবাবিলিটি কী হবে? প্রবাবিলিটি হবে এ বাই এ প্লাস বি। ওকে, এর প্রতিকূলের সুযোগটা যদি এ বি দেওয়া থাকে এ অনুপাত বি, অনুকূলের সুযোগ তো দেখলাম এ অনুপাত বি থাকলে সেটা হয় এ বাই এ প্লাস বি, এটা প্রবাবিলিটি হচ্ছে। আর প্রতিকূলের সুযোগ যদি এ অনুপাত বি থাকে তাহলে তার প্রবাবিলিটি হবে বি বাই এ প্লাস বি, তখন বিটা আমার লবে চলে আসবে। ঠিক আছে, 15 দেখো, এ ঘটনা ঘটার সম্ভাবনা এম বাই এন। এখানে দেখো সম্ভাবনাটা দেওয়া আছে, তোমাকে অনুকূলে প্রতিকূলের সুযোগগুলো বের করতে হবে। তাহলে এই ঘটনা ঘটার সম্ভাবনা দেওয়া আছে এম বাই এন, তাহলে এম অনুপাত এন মাইনাস এম যেটা হবে সেটাই হচ্ছে তোমার অনুকূলের সুযোগ, ঘটনা ঘটার অনুকূলের সুযোগ। আর এই ঘটনা ঘটার প্রতিকূলের সুযোগে যদি কথা বলো তাহলে এর উল্টাটা, মানে এন মাইনাস এমটা সামনে চলে আসবে, এমটা পিছনে চলে আসবে, তাহলে এটা যেমন প্রতিকূলের সুযোগ। এই ফর্মুলাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো খাতায় তোমরা ঠিকঠাক করে লিখে নেবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, মুখস্থ করলে পরে তুমি অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে, সূত্র ছাড়া তার অঙ্ক হয় না। ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো তোমরা ফর্মুলাগুলো মনে রাখবে। ঠিক আছে, তো এরপর চলো তোমাদের অনুশীলনে বেশ কয়েকটা কোশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে, আর বাকি যে প্রবলেমগুলো থাকবে সেগুলো পরবর্তী ভিডিওতে আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো। এরপর আমি তোমাদের অনুশীলনীর যে কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে তার কিছু কোশ্চেন আজকে আলোচনা করবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এবং এই করানো অঙ্কগুলো পিডিএফ কেউ নিতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে বললাম তোমাদেরকে জয়েন হতে হবে। ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে আমি জয়েন করে দেবো। ঠিক আছে, তো দেখো কোশ্চেন নাম্বার 1 কী বলছে দেখো, নিচের প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য হবে সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। তো অপশান এতে যেটা রয়েছে, একটা খনিজ নমুনায় তামা থাকার সম্ভাবনা 0.28 আর তামা লোহা থাকার সম্ভাবনা 0.36। আমি মনে করছি যে তামা থাকার যেটা সম্ভাবনা সেটাকে আমি মনে করছি ধরো এ। ঠিক আছে, আর লোহা থাকার সম্ভাবনা এটাকে আমি বি মনে করছি। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ মানে তামা থাকার সম্ভাবনা সেটা কত দেওয়া আছে? 0.28। ঠিক আছে, আর এখানে লোহা থাকার সম্ভাবনা এটা বলে দেওয়া নেই, কিন্তু তামা লোহা থাকার সম্ভাবনা একসাথে। ঠিক আছে, তাহলে এদের ইন্টারসেকশনটা বলছে, তাই তো এদের ইন্টারসেকশনটা বলছে, তাহলে তামা আর লোহার ইন্টারসেকশন তাদের প্রবাবিলিটি দেওয়া আছে কত? 0.36 এটা দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে এ বি দুটো যদি ঘটনা হয় এবং তাদের ইন্টারসেকশনের যে প্রবাবিলিটি সেটা অলওয়েজ কিন্তু লেস দেন অর ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, কিন্তু এখানে দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যেটা দেওয়া আছে এটা কিন্তু বড় দেওয়া আছে, তাই না? প্রবাবিলিটি অফ এর থেকে এটা বড় দেওয়া আছে, কিন্তু এটা তো বড় তো হতে পারে না। ঠিক আছে, তাহলে এটা কি? এটা মিথ্যা হয়ে যাবে, তাই তো? আচ্ছা, অপশান বি দেখো, এ ও বি ঘটনা দুটো যদি স্বাধীন হয় তাহলে এ ও এ ইন্টারসেকশন বি ঘটনা দুটো কিন্তু স্বাধীন হবে, এটা কিন্তু ডাইরেক্টলি বলা যাবে না। ঠিক আছে, এ ও বি ঘটনা দুটো যে স্বাধীন হয় তাহলে এ আর এ ইন্টারসেকশন বিটাও যে পরস্পর স্বাধীন হবে বা ঘটনা দুটো স্বাধীন হবে এটা কিন্তু ডাইরেক্টলি বলতে পারি না আমরা, তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, অপশান সি দেখো, এ ও বি ঘটনা দুটো স্বাধীন হলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টও স্বাধীন হবে। তো এটা আমরা একটু করে দেখতে পারি, যেমন ধরো এ ও বি যদি স্বাধীন ঘটনা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির সমান আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটা লেখা যায়। ঠিক আছে, স্বাধীন ঘটনার ক্ষেত্রে এটা কিন্তু স্যাটিসফাই করে। তো এই দুটো ঘটনা যদি স্বাধীন হয় তাহলে এই দুটো ঘটনাকেও কিন্তু আমরা ওইভাবে লিখতে পারি, তাই তো? তাহলে এখানে যদি আমরা লিখি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাকেও আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট গুণিত প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট আকারে যদি লিখতে পারি তাহলে কি এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এরাও কিন্তু পরস্পর স্বাধীন হয়ে যাচ্ছে। ট্রাই করে দেখি, দেখো এটা ফর্মুলা রয়েছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, আবার এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, এটাকে আবার লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, তো এটা আমরা পাচ্ছি। আপাতত আমরা এখান থেকে ইন্টারসেকশন করলে আমরা এই অংশটা পাচ্ছি। এখন দেখো এখানে অ্যাকচুয়ালি এটা 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 পাওয়া কি উচিত ছিল? এটা দেখে আমরা কি পেতাম? এ কমপ্লিমেন্ট প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, ঠিক আছে, ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, এটা যদি পেতাম, এটা সমান যদি আমরা এটা পেতাম তবেই তো আমরা বলতে পারতাম যে পরস্পর এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট স্বাধীন ঘটনা। তাহলে এখান থেকে আমরা যদি একটু সিম্পলিফাই করে নিই তাহলে এটাকে আমরা কী পাবো? আচ্ছা, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট এটা সমান লিখতে পারি
ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ, এটা লেখা যায়, ঠিক আছে। আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট এটাকে লিখতে পারি আমরা ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ বি, এভাবে ভেঙে আমরা লিখতে পারি। যদি গুণ করে নাও তাহলে এখান থেকে কী পেয়ে যাবে দেখো, ওয়ান গুণ করলে ওয়ান হচ্ছে মাইনাস প্রবাবিলিটি অফ বি, এখান থেকে হচ্ছে মাইনাস প্রবাবিলিটি অফ এ, মাইনাস মাইনাস প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যদি ওয়ান মাইনাস এটাকে যদি আমরা এগুলোকে মাইনাস কমন নিয়ে ভিতরে করি, তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটা পাবো, তাই তো, এটা পাবো। তো এখন ওয়ান মাইনাস এই যে এখানে লিখে যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি আর প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টু বি যেটা দেওয়া আছে, এটা সমান আমরা তো জানি এখান থেকে, যেহেতু এইগুলো স্বাধীন ঘটনা, তাহলে এটা সমান কী লিখতে পারি, এটা প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, আর এটার জায়গায় আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টু বি যেটা রয়েছে সেটার জায়গায় আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা লিখতে পারি, ঠিক আছে, এটা লেখা যায়। এখন দেখো ওয়ান মাইনাস, এখন আলটিমেটলি কী পড়ে থাকলো, ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটার একটা ফর্মুলা রয়েছে, ঠিক আছে। ফর্মুলাটা আমি এখানে উপরে লিখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেয়েছি ওয়ান মাইনাস, আর এটা একটা ফর্মুলা রয়েছে, এটা লেখা যায় প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে, এইভাবে লেখা যায়। তাহলে দেখো এটা যদি ফর্মুলা হয় প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাহলে আমরা আলটিমেটলি কী পেলাম, ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, যেটা আমরা এদিক থেকেও কিন্তু ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি পেয়েছি, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এ বি যদি দুটো স্বাধীন ঘটনা হয়, তাহলে দেখতে পাচ্ছি আমরা, এ বি স্বাধীন ঘটনা হলে আমরা এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের স্বাধীন ঘটনা কিন্তু এটা আমরা যাচাই করতে পাচ্ছি। তাহলে এখানে অপশান সিটাই ঠিক হয়ে যাবে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 2, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সেটা লেস দেন অর ইকুয়াল হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এর সাথে। আর এখানে দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ বাই বি সমান হচ্ছে গ্রেটার দেন প্রবাবিলিটি অফ বি বাই এ, এগুলো তো হবে না। আচ্ছা, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সেটা কিন্তু লেস দেন অর ইকুয়াল, মানে এখানে দেখো এই অপশান এতে আর সিতে এটা ইন্টারসেকশন রয়েছে, এখানে ইউনিয়ন রয়েছে, ঠিক আছে। আর এখানে এটা -1 এখানে দিয়েছে। তো আর আলটিমেটলি যদি দেখো তাহলে অপশান এ যেটা রয়েছে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি লেস দেন অর ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটাই কিন্তু ঠিক হবে, বাকি এগুলো কিন্তু কোনোটাই হচ্ছে না, ঠিক আছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, নিচের প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দ্বারা এ এবং বি ঘটনা না ঘটার সম্ভাবনা প্রকাশিত হয় না, এরকম তো হয় না। যদি এ বি সি তিনটা ঘটনা যদি পরস্পর পৃথক হয়, আচ্ছা, এবং সম্পূর্ণ ঘটনা হয়, অর্থাৎ একটা ঘটবে এরকম যদি ঘটনা ঘটে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু 1, এটা ঠিক আছে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি পৃথক ঘটনা হয় এবং সম্পূর্ণ ঘটনা হয়, তাহলে অবশ্যই এদের যে ইউনিয়নের প্রবাবিলিটি এটা অলওয়েজ কিন্তু 1 হবে। তাহলে এখানে অপশান বিটা আমি ঠিক পেয়ে যাচ্ছি, তাহলে অপশান বিটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশান সি আর ডি কিন্তু পড়ার দরকার নেই, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 4, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা সত্য হবে সেটা তোমাকে যাচাই করতে হবে। তো অপশান এতে দেখো এ ও বি দুটো অধীন ঘটনা, ঠিক আছে, অধীন ঘটনা বলে দেওয়া আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট সমান প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে। তো দেখো প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু লেখা যায় প্রবাবিলিটি অফ এ বাই বি সমান প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট, মানে এখানে যেটা বলে দেওয়া আছে যে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট এটা সমান কিন্তু প্রবাবিলিটি অফ এ লেখা যায়, ঠিক আছে। এটা লেখা যায় কখন লেখা যায়, যদি এ বি দুটি স্বাধীন ঘটনা হয়, মানে ইন্ডিপেন্ডেন্ট যদি ইভেন্ট হয় তাহলে লেখা যায়। কিন্তু এখানে দেখো বলে দেওয়া আছে অধীন ঘটনা, অধীন ঘটনা হলে তো এটা স্যাটিসফাই হবে না, তাহলে অপশান এটা হচ্ছে না, ঠিক আছে। অপশান বি দেখো, যদি এ ও বি দুটো পরস্পর পৃথক ঘটনা না হয়, তবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটা হবে। তো দেখো আমরা একটা ফর্মুলা জানি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এর যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই ফর্মুলাটা আমরা কিন্তু জানি, ঠিক আছে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো এখানে দেখো
এই অংশটা যদি আমার জিরো হয়ে যায়, মানে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, এই অংশটা যদি জিরো হয়ে যায় তাহলে আমার আলটিমেটলি এটা থাকছে না, তাহলে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান কী থাকবে, প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি, তাহলে যেটা বলছে এটাই থাকবে, তাই না, যদি এটা জিরো হয়ে যায়। কিন্তু দেখো পরস্পর পৃথক ঘটনা না হয়, তাহলে পৃথক ঘটনা যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু এই ইন্টারসেকশনটা এটা জিরো বলতে পারি, ঠিক আছে। তাহলে পৃথক ঘটনা যদি হয় তাহলে এদের ইন্টারসেকশনটা কী হবে, জিরো হবে। কিন্তু এখানে পৃথক ঘটনা না হয় বলছে, তাহলে এটা তো নট ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। তাহলে এটা যদি জিরো না হয় তাহলে এটার সঙ্গে তো আমার স্যাটিসফাই হচ্ছে না, সমান হচ্ছে না, তাহলে এটা আমার মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে পৃথক ঘটনা যদি হতো তাহলে এদের ইন্টারসেকশন পার্ট থাকতো না, তাহলে জিরো হতো, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এটাই পেতাম। কিন্তু বলে দেওয়া আছে পৃথক ঘটনা না হলে তাহলে এটা নট ইকুয়ালস টু জিরো হচ্ছে, তাহলে এই টার্মসটা থেকে যায়, তো এটার সঙ্গে তো সমান হচ্ছে না, এই জন্য অপশান বিটা তাহলে হলো না, ঠিক আছে। অপশান সি দেখো, একটা ঝোঁকশূন্য পাশাকে মানে একটা লুডো ছক্কাকে যদি n টাইম ওড়া হয় বা ছোড়া হয় তাহলে পরীক্ষার নমুনা দেশে 6n সংখ্যক সম্ভাব্য নমুনা বিন্দু পাওয়া যাবে। দেখো যদি একটা লুডো ছক্কাকে যদি আমরা ছুড়ি তাহলে 6টা নমুনা বিন্দু আমরা পেতে পারি, 1 থেকে 6 অবধি যে কোনো কিছু হতে পারে। একবার ছুড়লে, যদি আমি দুবার ছুড়ি তাহলে 6 স্কোয়ার, যদি আমি 3বার ছুড়ি তাহলে 6 কিউব, 4বার ছুড়লে 6 টু দি পাওয়ার 4, তাহলে যদি আমি n টাইম ছুড়ি তাহলে কি 6 টু দি পাওয়ার n, এত সংখ্যক আমরা কিন্তু নমুনা বিন্দু নমুনা দেশে পেতে পারি। কিন্তু এখানে 6n এর কথা বলছে, 6 টু দি পাওয়ার n না, 6n এর কথা বলছে, তাহলে এটাও মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। অপশান ডি দেখো, একটা ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 5বার, তাহলে ঝোঁকশূন্য মুদ্রাতে নমুনা বিন্দু প্রত্যেকবার দুটো ঘটনা ঘটতে পারে, হেড না হয় টেল, তাহলে আমি দুটো করে প্রত্যেকবার পাচ্ছি, যেমন এখানে 6টা করে পাচ্ছিলাম, এক্ষেত্রে না দুটো করে পাবো। কটাই মোড আছে 5বার, তাহলে এখানে এটা ফর্মুলা কী হবে 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে। যতগুলো আমরা পেতে পারি, ঠিক আছে, সেগুলো সে ঘটনাগুলো আমরা নিচে রাখবো। যেমন আমরা কয়েনকে টস করলে হেড টেল দুটো পেতে পারি, তাহলে 2 থাকবে নিচে। আমরা লুডোর ছক্কাকে ছুড়ি তাহলে 6 আমরা নিচে থাকবে, তাহলে 6টা আমাদের ঘটনা ঘটতে পারে। এবার যত টাইম আমরা সেটাকে ছুড়বো বা উৎক্ষেপণ করবো সেটা আমার থাকবে উপরে n টাইম, তাহলে এখানে 5বার উড়া হচ্ছে, তাহলে এখানে 5 টাইম উৎক্ষেপণ না 2 টু দি পাওয়ার 5, এটা মানে আমরা জানি 32 হয়, তাহলে এখানে দেখো 32 রয়েছে, তাহলে এখানে কি অপশান ডিটাই ঠিক রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, একটা ঘটনা ঘটার সম্ভাবনা 5/8 হলে ঘটনাটির প্রতিকূলে সুযোগ কী হবে। দেখো আমরা একটা ফর্মুলা জানি যে এ যদি একটা ঘটনা হয়, ঘটার সম্ভাবনা যদি m/n হয় হলে ঘটনাটির প্রতিকূলে সুযোগ হবে n-m অনুপাত m, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা প্রত্যেকে জানি যে একটা ঘটনা যদি হয় তাহলে সেই ঘটনাটি ঘটার সম্ভাবনা যদি m/n হয় তাহলে ঘটনাটির প্রতিকূলে সুযোগ হচ্ছে n-m অনুপাত m। তো এক্ষেত্রে দেখো আমার এখানে ঘটার সম্ভাবনা দিয়েছে 5/8, ঘটনাটি ঘটার সম্ভাবনা 5/8, তাহলে এখান থেকে আমি m সমান 5 পাচ্ছি এবং n সমান 8 পাচ্ছি, তাই তো। তাহলে প্রতিকূলে সুযোগটা কী হবে, তাহলে ঘটনাটির প্রতিকূলে সুযোগ হবে কত, দেখো এখানে ফর্মুলা হচ্ছে আমরা n-m, n মানে হচ্ছে 8 মাইনাস m মানে 5 অনুপাত m মানে হচ্ছে 5, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে আমি 3:5, যেটা আমার অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6, একটি ঘটনা প্রতিকূলে সুযোগটা দেওয়া আছে 9:4 হলে ঘটনাটি ঘটার সম্ভাবনা কী হবে। তো দেখো এটারও ফর্মুলা জানি যে একটি ঘটনা ঘটার প্রতিকূলে সুযোগ যদি a অনুপাত b হয় তাহলে ঘটনাটি ঘটার সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি অফ a সমান হয়ে যাবে b/a+b, ওকে। তো এক্ষেত্রে দেখো a অনুপাত b দেওয়া আছে প্রতিকূলে সুযোগটা, তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা a সমান 9 এবং b সমান 4 পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ঘটনাটি ঘটার সম্ভাবনা হবে ঠিক আছে। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে b/a+b, তাহলে এখানে b মানে হচ্ছে 4
বাই এ প্লাস বি, তাহলে 9 + 4, তাহলে এখান থেকে বেরিয়েছে 4/13, যেটা আমার অপশান বিতে রয়েছে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, একটি ঘটনা না ঘটার সম্ভাবনা 4/7 হলে ঘটনাটি প্রতিকূলের সুযোগ কী হবে? দেখো, ঘটনাটি যদি না ঘটার সম্ভাবনা 4/7 হয়, তাহলে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত হবে? 3/7, তাই না? 4 আর 3 তো 7 হচ্ছে। তাহলে এখান থেকে আমি লিখি যে ঘটনাটি বা একটি ঘটনা না ঘটার সম্ভাবনা, এটা দেওয়া আছে 4/7। ঠিক আছে। তাহলে ঘটনাটি ঘটার সম্ভাবনা কী হবে? ঘটার সম্ভাবনা হয়ে যাবে 3/7। ঠিক আছে। তাহলে ঘটনাটি ঘটার সম্ভাবনা 3/7, এর প্রতিকূলের সুযোগটা চাইছে। ঠিক আছে। তো আমরা জানি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি m/n হয়, তাহলে ঘটনাটির প্রতিকূলে সুযোগ হবে n-m অনুপাত m। ঠিক আছে। একই রকমভাবে দেখো, এখানে আমি ঘটনাটি ঘটার সম্ভাবনা 3/7 জানি, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি m = 3 আর n সমান হয়ে যাচ্ছে 7। তাহলে এখান থেকে ঘটনাটির প্রতিকূলে সুযোগ হবে। দেখো, ফর্মুলা আমার কি? n-m অনুপাত m, তাহলে n মানে হচ্ছে 7, তাহলে 7 - 3 অনুপাত 3, তাহলে এখান থেকে পেয়েছে 4:3, এটা আমার অপশান সিতে রয়েছে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার মধ্যে উদ্দেশ্যহীনভাবে যদি একটা সংখ্যা হলে তোলার সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা কী হবে? তাহলে দেখো, আমার প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার কথা বলছে, তাহলে আমি এখানে যে স্যাম্পল স্পেস মানে নমুনা দেশটা পাবো, সেখানে আমার নমুনা বিন্দুগুলো কী হবে? প্রথম 11টি স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে। তাহলে 10টা নমুনা বিন্দু পাবো নমুনা দেশের মধ্যে, অর্থাৎ 11টি স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে 11 অবধি যাবে না, 11টি স্বাভাবিক সংখ্যা বলছি, তাহলে 1 থেকে শুরু করে 11 অবধি। ঠিক আছে। তাহলে নমুনা দেশে এইসব বিন্দুগুলো আমার রয়েছে। এরপরে দেখো, উদ্দেশ্যহীনভাবে একটা তোলা হয়েছে, সেটা বলছে জোড় হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এখান থেকে আমরা ধরো এই একটা সেট ধরে নিয়েছি, যেখানে আমি সমস্ত জোড় সংখ্যাগুলো রয়েছে। তাহলে এখানে জোড় সংখ্যাগুলো কী কী রয়েছে? 2 4 6 8 10, এগুলো জোড় সংখ্যা রয়েছে। তাহলে দিয়ে সম্ভাবনাটা কী হবে নাকি? তাহলে তোলা সংখ্যাটি, ঠিক আছে, এখানে লিখে দিই উদ্দেশ্যহীনভাবে, হ্যাঁ, উদ্দেশ্যহীনভাবে তোলা সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা আর প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে। এখানে প্রাচীন যে আমরা সম্ভাবনা যে প্রাচীন সংজ্ঞা, সেই অনুযায়ী আমরা লিখতে পারবো। এখানে উপরে লিখবো যে নাম্বার অফ এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, অর্থাৎ আমি জোড় সংখ্যা দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা। ঠিক আছে। তাহলে নাম্বার অফ এ এখানে আমরা 5টা পাচ্ছি, বাই নাম্বার অফ এস, অর্থাৎ সমস্ত তোমার হচ্ছে এস নমুনা দেশের সমস্ত যে সম্ভাব্য নমুনা বিন্দু মোট, সেটা হচ্ছে আমার 11টা নাকি। তাহলে আমার জোড় সংখ্যা রয়েছে 5টা এবং মোট সংখ্যা রয়েছে 11, তাহলে 11টার মধ্যে 5টা, তাহলে এটাই হচ্ছে আমার সম্ভাবনা, তোলার সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা, সেটা 5/11, যেটা আমার অপশান ডিতে রয়েছে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 9, একটা ঝোঁকশূন্য মুদ্রাকে 3বার টস করা হলো। আচ্ছা, তোমরা এখানে দেখো ঝোঁকশূন্য মুদ্রা বলছে। ঝোঁকশূন্য মুদ্রা মানে কি? দেখো, আমরা যে কয়েনগুলোতে টস করি,
সেই কয়েনগুলো যে মেটালটা দিয়ে তৈরি, যে ধাতুটা দিয়ে তৈরি, এই ধাতুটা যদি কোনো একদিকে একটু বেশি ধাতু থাকে, অর্থাৎ কোনো একদিকে যদি ভারী হয়, তাহলে দেখবে যে ওই দিকটা কিন্তু পড়ার চান্সটা একটু বেশি হবে। ঠিক আছে, মুদ্রাটা এমন হতে হবে যা কোনো দিকে বেশি মেটাল থাকবে না, অর্থাৎ হেড ডেল যে আমরা দুটো পৃষ্ঠে দেখি, সেই হেড ডেলগুলো দুটো হওয়ার চান্স কিন্তু বরাবর যেমন থাকে। এবার কোনো এক পৃষ্ঠে যদি বেশি মেটাল দেওয়া হয়, তাহলে সেই পিঠটা তো পড়ার চান্সটা সবচেয়ে বেশি। ঠিক আছে, এই জন্য কিন্তু ফ্রি হতে হবে, মানে দুদিকে সমান হতে হবে, যেমন সেটা হেড ডেল দুটোই বরাবর হতে পারে। ঠিক আছে, এরকম মুদ্রা যদি 3বার পরপর টস করা হয়, তাহলে ঠিক একবার হেড পাওয়ার সম্ভাবনা কি? ধরো প্রথমবার তুমি টস করলে, প্রথমবারে হেড হলো, ঠিক আছে, পরের বারও হেড হলো, তারপরের বারও হেড হলো, হতেই পারে। তারপরে দেখবে পরের বার একবার টস করলে হয়তো এমন হতে পারে যে হেড হয়েছে প্রথমে, তারপর টেল হলো, তারপর হেড হলো, কিংবা হেড হয়েছে তারপরে হেড হয়েছে, কিংবা টেল হয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু অনেকগুলোই আমার এখানে সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এখানে দেখো কি বলছে, যে ঠিক একবার হেড পাওয়া। তাহলে একবার হেড পেতে গেলে প্রথমে ধরো হেড হলো, তারপর দুবার টেল হলো। ঠিক আছে, কিংবা প্রথমে হয়তো টেল হলো, তারপরে হেড হলো, তারপরে টেল হলো, কিংবা প্রথম দুবার হয়তো টেল হয়েছে, তারপরে হেড হয়েছে। দেখো প্রথম যদি একবার হেডের কথা বলে, তাহলে দেখো এই রকমই 3বার হতে হবে। ঠিক আছে, একটা ঝোঁকশূন্য মুদ্রাকে 3বার টস করলে কিন্তু এরকম হতে পারে। ধরো মনে করলাম প্রথমবারে হেড, তারপর দুবার টেল হলো, প্রথমবারে টেল, তারপরে হেড, তারপরে টেল, কিংবা প্রথম দুবারে টেল হলো, তারপরে হেড। তাহলে দেখো এই 3টাই কন্ডিশনে আমি পাবো যে ক্ষেত্রে কিন্তু আমার একটা হেড হয়েছে, তাই না? এই 3টা কন্ডিশন আমি পেতে পারি যে ক্ষেত্রে আমার কিন্তু একটা হেড পাবো, তাই তো? তাহলে এখানে যদি আমি এটা ঘটনাটাকে মনে করি, এই যে হেড পড়া এখানে লিখে নিয়ে, যে মনে করি ঠিক একটি হেড পড়া ঘটনা, হেড পড়ার যে ঘটনা, সে ঘটনাটি মনে করছি এ। ঠিক আছে, তাহলে নাম্বার অফ এ, এখানে আমি কতগুলো বিন্দু পাচ্ছি? 3টা, তাই না? এখানে 3টা কেস হতে পারে। ঠিক আছে, তো এবারে অল টোটাল নাম্বার অফ পেশ, মানে সমস্ত ঘটনা কি, মানে কতগুলো মোট ঘটনা ঘটতে পারে। দেখো তুমি যবার টস করবে ততবার কিন্তু তোমার দুটো করে ঘটনা ঘটতে পারে, হয় হেড না হলে টেল। তাহলে তুমি 3বার টস করছো, তাহলে 2^3। ঠিক আছে, 2^3 প্রত্যেকটার জন্য হেড ডেল অল টোটাল। তাহলে দেখো 2^3 সংখ্যক দুটো ঘটনা ঘটবে, হেড হয়তো টেল, 3বার টস করা আছে, তাহলে 2^3। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন ধরো একটা লুডোর ছক্কাকে তুমি যদি ছোড়ো, তাহলে কি 6টা তোমার নমুনা বিন্দু থাকতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে। দুবার যদি করো তাহলে 6-এর স্কোয়ার, 3বার যদি ছোড়ো তাহলে 6-এর কিউব, এইভাবে কিন্তু করতে হয়। তো যাই হোক 3বার টস করা আছে, 2^3, তাহলে মোট হচ্ছে কত? 2^3 মানে 8টি নমুনা বিন্দু, মোট হচ্ছে নমুনা দেশে 8টি। আর নাম্বার অফ এ, মানে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা ফেভারে যাচ্ছে, এটা 3টা বিন্দু থাকছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো প্রবাবিলিটি অফ এ, মানে এটা ঘটনাটা ঘটার সম্ভাবনা হচ্ছে আমার মোট যেটা আমার নমুনা বিন্দু থাকছে, যেটা হলো 8টা, এবং ঘটার যে সে নমুনা বিন্দুটা সেটা হচ্ছে আমার 3টা। তাহলে এখানে 3/8 পেয়ে যাচ্ছি, যেটা অপশন ডিতে রয়েছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 10, একটা সাধারণ পাশাকে 2বার ছোড়া হলো। দেখো একটা পাশাকে যদি ছোড়ো, অর্থাৎ একটা লুডোর ছক্কাকে ছোড়ো, তাহলে তোমার কিন্তু 1 থেকে 6 অবধি কিন্তু যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, 2বার ছোড়া হয়েছে, তাহলে অল টোটাল নাম্বার অফ প্যাস, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? একবারের জন্য তুমি 6টা ঘটনা ঘটতে পারে, দুবারের জন্য 6-এর স্কোয়ার, অর্থাৎ 36টা তুমি অল টোটাল ঘটনা পাচ্ছ। ঠিক আছে, এখন কি বলছে, ছোড়া হলে 11 পাওয়ার সম্ভাবনা কী হবে? তো এখানে আমি মনে করি পাশাটি দুবার ছোড়ার পর 11 পাওয়ার যে ঘটনা, 11 পাওয়ার ঘটনাটি, ঠিক আছে, হলো এ। মনে করছি যে এ হচ্ছে আমার 2বার পাশা ছোড়ার পরে 11 পাওয়ার ঘটনা। এখন এ কোন কোন কেসে আমরা পেতে পারি? ঠিক আছে, নাম্বার অফ এ, মানে এ ফেভারে কতগুলো তুমি নমুনা বিন্দু পাবে। দেখো এমন হতে পারে যে প্রথমবারে হয়তো 5 পড়লো, পরের বারে 6 পড়লো, তাহলে সম্ভব। ঠিক আছে, তাহলে আমার কি যোগফলটা দুবারে মিলে মোট 11 পেতে পারো। হয়তো পরের বারে 6 পড়লো, তারপর 5 পড়লো, এটাও ঠিক। আর কিন্তু কোনোভাবেই তুমি 11 পেতে পারো না। যদি 6 দুবার পেতে, তাহলে 12 হয়ে যাবে, 5 পড়লে 10 হবে। তাহলে তুমি দুটো কেস পাচ্ছ, ঠিক আছে, যেখানে কিন্তু আমার যোগফলটা, মানে দুবার পাশা ছোড়ার যে যোগফলটা, সেটা কিন্তু 11 হতে পারে। তাহলে অল টোটাল নাম্বার অফ এ কত পাচ্ছ? 2টো পাচ্ছ। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 11 পাওয়ার সম্ভাবনা, মানে প্রবাবিলিটি অফ এ যেটা, সেটা হয়ে যাচ্ছে মোট নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, যেটা 36 বাই নাম্বার অফ এ, মানে মোট
আমার যেটা ফেভারে যেটা আসছে অর্থাৎ 11 পাওয়ার সম্ভাবনার যে নমুনা বিন্দু সেটা হচ্ছে 2টি। কাটাকুটি করে দাও, এখানে কাটাকুটি গেলে কিন্তু অবশ্যই করবে, তাহলে 1/18 থাকছে, এটা আমার অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে।